দেখো পঞ্চম শ্রেণীর 29তম পৃষ্ঠাতে 10 এবং 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি ফলের দোকানে আনারের মূল্য বা একটি ফলের দোকানে একটি আনারের মূল্য 48 টাকা, আনারসের মূল্য। তারপরে বলা হয়েছে একটি আনারের মূল্য 95 টাকা। তারপরে বলা হয়েছে একটি আতা ফলের মূল্য 75 টাকা। এরপরে এইরূপ সোনিয়া বলে একজন ব্যক্তি, সে 4টি আনারস কিনে, 2টি আনার কিনে এবং 5টি আতা ফল কিনে। কেনার পরে দোকানদারকে 1000 টাকা দিলে তাকে দোকানদার কত টাকা ফেরত দিবে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। পরীক্ষাতে এতটুকু আসবে, যদি আসে তাহলে এইভাবে আসবে, ঠিক আছে? যে একটি ফলের দোকানে আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়, মানে একটি করে, ঠিক আছে? এইরূপ যদি তুমি বা যে ব্যক্তির নাম দেওয়া আছে সেই ব্যক্তি যদি আনারস 4টি কিনে, তাহলে একটির দাম যদি 48 হয় তাহলে 4টির দাম অবশ্যই বেশি হবে। সেই জন্যে এই একটির দামের সঙ্গে আমরা 4টির দাম যখন বাইর করতে যাব তখন 4 দিয়ে গুণ করব। গুণ করার ফলে আমাদের 4টির দাম বের হবে। এরপরে আনারসের পরে বলছে একটি আনারের দাম 95 টাকা। একটি আনারের দাম কত বলছে? 95। এইরূপ সে আনার কিনছে কয়টি? আনার কিনছে হচ্ছে 2টি, ঠিক আছে? তখন 95 এবং 2 গুণ করলে আমরা 2টি আনারের দাম পাবো। এরপরে বলছে আতা ফল 75 টাকা করে। একটি আতা ফলের দাম যদি 75 হয়, সে 5টি আতা ফল কিনছে, তার মানে 5টি আতা ফলের দাম বেশি হবে। সেই জন্য আমরা 5 দিয়ে আতা ফলের মানে এই 75কে 5 দিয়ে গুণ করবো, ঠিক আছে? এই যে যখন আমরা সমাধান করব তখন এভাবে লিখবো যে সোনিয়া ফেরত পাবে, ঠিক আছে? এই যে দোকানদারকে সে কত দেয়? 1000 টাকা। কত দেয়? 1000। 1000 দেওয়ার পরে এই প্রথমে কি কিনেছিল? আনারস। একটা আনারসের দাম কয় টাকা? 48 টাকা। সে কয়টি কিনছে? 4টি কিনেছে। কয়টি? 4টি। এরপরে সে পরবর্তীতে আনার কিনছে যে 95, একটার দাম হলো 95 টাকা। সে কিনছে কয়টি? 2টি। এই যে সে কিনছে হলো 2টি আনার। তো এই 95 এবং 2 আমরা গুণ করেছি, এই যে মাঝখানে যোগ দিয়ে রাখছি, কারণ আতা ফলের সঙ্গে এই আনারস, আনার এবং আতা, এই আতা ফল এই তিনটারই যোগফল করবো, ঠিক আছে? যোগফল করার পরে যেটা আমি দোকানদারকে টাকা দিয়েছি, ওই টাকা থেকে আমি যে টাকা ক্রয় করছি দোকানদারের কাছ থেকে, হ্যাঁ, ফল, সেই টাকা বাদ দিয়ে দোকানদার আমাকে ফেরত দিবে। তো আমরা যোগ করলাম, এটা ওই 4টা আনারসের দাম এবং 2টা আনারের দাম এবং 5টি আতা ফলের দাম গুণ করলাম। গুণ করার ফলে আমার হয়েছে যা রয়েছে তাই আমি উঠাই দিব। 1000 রয়েছে, এখানে 1000, যেহেতু এই টাকাটা আমি দিয়েছি দোকানদারকে। এর পরবর্তীতে কি, এই 4টি আনারসের দাম যখন আমরা গুণ করি তখন 192 হয়, 2টি আনারের দাম 190 টাকা হয় এবং 5টি আতা ফলের দাম 375 টাকা হয়। এই তিনটায় যোগ করার ফলে আমাদের হয় 757 টাকা, ঠিক আছে? এখন 1000 টাকা যেহেতু দোকানদারকে দিয়েছি আর আমি 757 টাকার বাজার করেছি, তো আমি যে টাকার বাজার করেছি সেই টাকা বাদ দিলে আমি দোকানদারের কাছ থেকে ফেরত পাবো 243 টাকা। তার মানে এই সোনিয়া, এই ব্যক্তি 243 টাকা ফেরত পায়। এটাই উত্তর। এরপরে 11 নম্বর অঙ্ক দেখো, ওই রকমই, জাস্ট শুধু ভাষাগত একটু পার্থক্য, ভাষাটা অন্যভাবে বলেছে। এখানে এখানে বলা হয়েছে যে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন। 3জন, এখানে 3জন ব্যক্তি রয়েছে। একটা রয়েছে ফাতিহা, দ্বিতীয়তে রয়েছে সুলতান ও তৃতীয় নম্বরে রয়েছে আফরিন। এরা হচ্ছে 3জন ভাই বোন। তার বাবার সাথে তাদের গ্রামে একটা মেলা হচ্ছে, সেই মেলাতে ঘুরতে গেছে এবং সেখানে কি একটি নাগরদোলা আসছে, যে নাগরদোলাতে উঠলে 15 টাকা করে দিতে হয়। আর সেই নাগরদোলাতে তারা 3 ভাই বোন উঠে, কিন্তু 3 ভাই বোন একই সমান, বা কেউ 5 বার, কেউ 7 বার, কেউ 1 বার, এইভাবে মানে ভিন্ন ভিন্ন বারে বারে উঠছে, ঠিক আছে? সবাই তো দেখা যাচ্ছে 5 বার উঠেনি, আবার সবাই 7 বার উঠেনি, আবার সবাই 1 বার উঠেনি। তো এই জায়গাতে বলা হয়েছে যে ফাতিহা উঠছে 5 বার, সুলতান উঠেছে 7 বার এবং আফরিন যে রয়েছে সে শুধুমাত্র 1 বার উঠেছে। এরপরে যখন টাকা দিতে যায় তখন 1 বার উঠলে 15 টাকা করে, যেহেতু বলা হয়েছে যে একবার যদি নাগরদোলাতে উঠে তাহলে 15 টাকা করে দিতে হবে। এখন তুমি যদি 5 বার ওঠো তাহলে 5-এর সঙ্গে 15 গুণ করতে হবে, কারণ 1 বার উঠলে যদি 15 টাকা হয় তাহলে 5 বার উঠলে অবশ্যই বেশি হবে, কারণ 1 বার উঠলে 15, 2 বার উঠলে কত? 30, 15-এর সঙ্গে 30। এরূপ যদি তুমি 5 বার উঠো তাহলে তোমাকে 75 টাকা দিতে হবে।
ঠিক আছে। তো এই জায়গাতে ফাতে উঠছে 5 বার, সুলতান উঠছে 7 বার এবং আফরিন উঠছে 1 বার। তো দোকানদারকে যে টাকাটা তার বাবা দেয় সেটা আমরা প্রথমে লিখে নেব, ঠিক আছে। লিখে নেওয়ার পরে বিয়োগ চিহ্ন ব্যবহার করব, কারণ আমি যে দোকানদারকে যে টাকাটা দিয়েছি সেটা থেকেই তো আমাকে দোকানদার বাকিটুকু যে টাকা আমার হয়েছে সেটা রেখে বাকিটুকু আমাকে ফেরত দিবে, ঠিক আছে। তো প্রথমে ফাতেহা 5 বার উঠছে, সেই জন্যে 15-এর সঙ্গে আমরা 5 গুণ করছি, এরপরে যোগ চিহ্ন ব্যবহার করছি। তারপরে কে সুলতান 7 বার উঠছে, তো 15-এর সঙ্গে মানে 1 বার উঠলে যেহেতু 15 টাকা, তাহলে 7 বার উঠলে তো অবশ্যই বেশি টাকা, সেই জন্য 7কে আমি আবার গুণ করছি। গুণ করার পরে যেহেতু আফরিন শুধুমাত্র 1 বার উঠছে, তো সেই 15-এর সঙ্গে আমি 1কে গুণ করছি। এর ফলে 75 হয়েছে। 5 বার ওঠার জন্য, 7 বার ওঠার জন্য 105 টাকা, আর 1 বার ওঠার জন্য 15 টাকা। এরপরে যে 500 আমার রয়েছে অঙ্কে, যে টাকা আমি কাউন্টারে দিয়েছে তার বাবা, সেটা আমি এখানে অবশিষ্ট রেখেছি। এবং যে তারা 3 ভাই বোন যেহেতু মানে বারে বারে অনেকবার উঠছে, সেহেতু সেগুলো সব টাকা একত্রে আমরা যোগ করার পরে 195 টাকা হয়। আর কাউন্টারে আমি যে টাকাটা দিয়েছি সেটা হচ্ছে 500 টাকা। এখন 500 টাকা থেকে 195 টাকা বাদ দিলে 305 টাকা হয়, যে টাকা ফাতেহার বাবা তাদের বাবা ফেরত পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো 12 নম্বর অঙ্কে কি বলা হয়েছে 29 পৃষ্ঠার, যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। কয়জনের বয়স? 2 জনের বয়স। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের আবার 4 গুণ। কয় গুণ? 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? মানে মায়ের বয়স আলাদা বের করতে হবে, পুত্রের বয়সও আলাদা বের করতে হবে। এই জায়গাতে মা এবং পুত্রের বয়সের সমষ্টি, 2 জনের বয়সের সমষ্টি বলা হয়েছে 45 বছর। এটা ভালোভাবে দেখো, এটা পরীক্ষাতে অবশ্যই কিন্তু আসবে এই প্রশ্নটা। তাহলে আমরা ধরি যে সাপোজ এই জায়গাতে পুত্রের বয়স দেওয়া নেই, মায়ের বয়সও দেওয়া নেই, হ্যাঁ। তো আমরা এখানে ধরতে পারি যে পুত্রের বয়স মানে এক্স বছর, আর মায়ের বয়স হচ্ছে 4x বছর। কারণ 4 বছর বেশি বলা হয়েছে মায়ের বয়স। কয় বছর? 4 বছর। যদি এই জায়গাতে পুত্রের বয়স একটি এক্স হয়, কয়টি হয়? একটি, তাহলে 1 বছর ধন্য এটা, ঠিক আছে। আর যে 4x মানে এই 4 বছর মায়ের বয়স, ঠিক আছে। এটা হচ্ছে 1 বছর পুত্রের বয়স যখন, তখন মায়ের বয়স কয় বছর ছিল? 4 বছর। 1 বছর যখন পুত্রের বয়স, তখন মায়ের বয়স 4 বছর ছিল। এটা ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। এই যে এইটুকু তুমি বুঝতে পারলে পুরো অঙ্ক বুঝতে পারবে। যে পুত্রের বয়স যদি 1 বছর হয়, মানে এই যে এক্স দিয়ে আমি 1 বুঝাচ্ছি, আর মায়ের বয়স হচ্ছে যে 4x মানে 4 বছর। কয় বছর? 4 বছর ওই সময়। তখন পুত্রের বয়স আমাদের হচ্ছে যে এই যে x বছর যোগ এই যে 4x, এটা হচ্ছে মায়ের বয়স, ঠিক আছে। তো যদি ax আর ax যোগ 4x আর একটা x যোগ করলে আমরা 5টা হবে। কয়টা? 5টা x বছর। তার মানে 2 জনের সমষ্টি, বয়সের সমষ্টি কত হলো তাহলে? 5x বছর। এরপরে এই যে আমার অঙ্কে বুঝছে যে 2 জনের সমষ্টি বয়স 45 বছর। কয় বছর? 45 বছর। এই 45টা আমরা এই জায়গাতে রাখিছি, এই জায়গাতে গুণ অবস্থাতে আছে। এইভাবে কি অবস্থাতে আছে? গুণ অবস্থাতে আছে। এই জন্য আমরা ax এই জায়গাতে রেখে সমান সমান দেওয়ার পরে এই 45 সাথে এই 5 যখন আমরা এবার পার করবো, তখন আমাদের ভাগে চলে আসবে। কিসে? ভাগে চলে আসবে। তো আমার এখন কি হলো? ভাগ অবস্থাতে হলো। তো এই যে x বছর, এটা আমি এই x দিয়ে আমি কি বুঝাচ্ছি বলতো? পুত্রের বয়স। কিসের বয়স? পুত্রের বয়স। এই x দ্বারা পুত্রকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? পুত্র বোঝানো হয়েছে। তো এই 45-এর থেকে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, তখন এই যে 5 ভাগের 1 ভাগ যে বয়সটা থাকবে, সেই বয়সটাই কার বয়স? পুত্রের বয়স। সেই বয়সটাই পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স কয় বছর? 9 বছর। কিন্তু অঙ্কে বলেছে যে পুত্রের বয়স যদি 1 বছর হয়, তাহলে 1 বছরের আরো 4 গুণ মায়ের বয়স। যদি পুত্রের বয়স 1 বছর হয়, তাহলে 4 গুণ করলে তাহলে 5 বছর হচ্ছিল মায়ের বয়স। তো এই জায়গাতে আমরা এই 9 বছর পানু কার বয়স? পুত্রের বয়স। কার বয়স? পুত্রের বয়স পানো 9 বছর। তাহলে 9-এরও আরো 4 গুণ, মানে এরকম আরো 4টা 9 এর সাথে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একটা 9 কত হয়? 9। আবার 9টা 9 সাথে আরেকটা 9 করলে 18। তাহলে 3 নং কত হয়? 27। 4 নং হলে গেছে আমার 36। 4 নং 36 কত হয়? 36, ঠিক আছে। এই যে 4টা 9 মানে এই 4 গুণ বয়স হচ্ছে যে মায়ের বয়স। এই যে 36 বছর হচ্ছে মায়ের বয়স। পুত্রের বয়স কত বছর? 9 বছর। পুত্রের বয়স বাইর হলো 9 বছর। পুত্রের বয়স 9 বছর, আর মায়ের বয়স হচ্ছে 4 গুণ বেশি, সেই জন্য 36 বছর বয়স। এরপরে দেখো 13 নাম্বার বলছে, একজন শ্রমিক 5 দিনে আয় করেন। কয় দিনে? 5 দিনে আয় করেন 3125 টাকা। কয় দিনে?
5 দিনে আয় করে, 5 দিনে আয় করে, কয়দিনে? 5 দিনে আয় করে, ঠিক আছে। এর বলছে 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? 3 সপ্তাহে। এখানে বলা হয়েছে 5 দিনে আয় করে, আর এরপরে বলা হয়েছে 3 সপ্তাহে। তার মানে 1 সপ্তাহ সমান সমান আমরা কতদিন জানি? 1 সপ্তাহ সমান সমান 7 দিন। কয়দিন? 7 দিন। তো আমরা এখানে লিখবো যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন, তাহলে এরূপ যদি 3 সপ্তাহ হয়, কয় সপ্তাহ হয়? 3 সপ্তাহ, তাহলে 7 দিন থাকবে না, ওই 7-এর সাথে 3 আমারে গুণ করতে হবে। গুণ করার ফলে 3 সপ্তাহ 21 দিন। কয়দিন হলো? 21 দিন। তাহলে আমরা 3 সপ্তাহ সমান সমান কতদিন জানি? 21 দিন। 3 সপ্তাহে 21 দিন। তাহলে সে একদিনে আয় করতেছিল, এই যে এই 5 দিনের টাকার সাথে যদি আমি ভাগ করি, কি করি? ভাগ করি, মানে 5 দিনে যে টাকা সে আয় করে, ঠিক আছে। সাপোজ তুমি একদিনে 5 টাকা, সরি 5 দিনে 5 টাকা আয় করো, তাহলে একদিনে কয় টাকা? একদিনে 1 টাকা 2 টাকা করে তো 5 টাকা পর্যন্ত যাও, তাই না? তাহলে ওইটা কি করছিলাম আমি? 5 দিয়ে ওই টোটাল টাকা ভাগ করেছি, ঠিক আছে। তো আমার যদি বলা হয় যে তুমি একদিনে 2 টাকা, সরি একদিনে তুমি 5 দিনে 10 টাকা আয় করো, কয় টাকা? 10 টাকা। তাহলে তুমি একদিনে কয় টাকা আয় করবে? তাহলে ওই 5 দিয়ে আমি ওই 10 ভাগ করলে দেখতে পাবো যে 2 টাকা করে আয় করে। কয় টাকা করে? 2 টাকা করে। তো এই জায়গাতে যে আমার সংখ্যাটা দেওয়া আছে 3125 টাকা, এই টাকা আমি 5 দিনে আয় করছি। কয় দিনে? 5 দিন কাজ করার পরে আমাকে পারিশ্রমিক হিসেবে 3125 টাকা দিয়েছে। এরপরে বলছে যে 3 সপ্তাহে কাজ করলে তিনি কত টাকা পাবে? 3 সপ্তাহ সমান সমান আমরা জানি কতদিন? 21 দিন। তো একদিনে যে টাকা আমরা আয় করছি সেটাকে আগে ভাগ করে নিব। কি করবো? ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পরে যেই টাকা আমার একদিনে হবে, ওই একদিনের টাকার সঙ্গে আমি 21কে গুণ করব। কারণ ওই একদিন যদি আমি এই যে 625 টাকা করে ইয়ে করি, হ্যাঁ 625 টাকা করে আয় করি, তাহলে 21 দিনে আমার হয় 13,125 টাকা। 13,125 টাকা মানে একদিনে 625 টাকা। একদিন 625, আবার 625, 625, এভাবে প্রত্যেক দিন আমার 625 টাকা করে আয় হয়। এটা 21 দিন পর্যন্ত আমি আয় করলাম। তাহলে 21 দিনে আমার কত টাকা যে দাঁড়াবে? 13,125 টাকা।